আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। এখন আমরা ঢাকা ইউনিভার্সিটির এ ইউনিটের ফিজিক্স অংশটা সমাধান করব। তো দেখো, প্রশ্নে বলা হয়েছে একটি বস্তুকে আনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণে গতিশক্তিতে নিক্ষেপ করা হলো। সর্বোচ্চ বিন্দুতে বস্তুটির গতিশক্তি কত হবে? তাহলে আমরা সবাই গতিশক্তির সূত্র জানি, যে হাফ এম ভি স্কোয়ার। তো এইখানে দেখো, জাস্ট এম এর তো কোনো পরিবর্তন হবে না, বর এখানে কনস্ট্যান্ট আছে, আমাদের বেগটা কিন্তু পরিবর্তন হবে। তো দেখো, এখানে বলা হয়েছে, দেখো 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হয়েছে, তাহলে এটা কিন্তু 45 ডিগ্রি। তো আমাদের সর্বোচ্চ বিন্দুতে গতিশক্তিটা কত হবে এইটা আমাদের বের করতে হবে। এটাকে আমরা ই নট লিখতে পারি। তো এখন এখানে ভি ইকুয়াল টু কি হবে? ভি কস 45 ডিগ্রি আনুভূমিক উপাংশ। তাহলে ভি 45 এর মান কত? 1/√2। তাহলে এখানে কি হবে? v√2। তাহলে ই প্রাইম হবে কি? হাফ এম, এটাকে বি প্রাইম লিখতে পারি, বি প্রাইম স্কোয়ার। তাহলে দেখো, হাফ এম বি প্রাইম মানে কি? b/√2, এইটা। তাহলে এখানে কি থাকে? হাফ এম বি স্কোয়ার, এখানে কিন্তু একটা 2 হবে, এই √2 উপর স্কোয়ার করলে 2 হবে। তাহলে দেখো, এই যে এই অংশটা কিন্তু ই এর সমান। তাহলে ই প্রাইম ইকুয়াল টু e/2। তাহলে এটার অ্যান্সার কিন্তু হবে বি নাম্বার। এরপরের প্রশ্ন দেখো, ভিন্ন ভিন্ন 4টি পাত্রে নিম্নলিখিত গ্যাসগুলোর প্রতিটি 0.5 মোল রাখা হয়েছে, কোন গ্যাসটির তাপমাত্রা সর্বোচ্চ হবে? তাহলে আমরা সবাই আদর্শ গ্যাসের সূত্রটা জানি, পিভি ইকুয়াল টু এনআরটি। আচ্ছা, এখানে দেখো, এই যে প্রত্যেকটা মোল দেওয়া আছে, অর্থাৎ এন এর মান দেওয়া আছে 0.5। আর এখানে যেই তাপমাত্রা, এখানে যে আর, এটা কিন্তু কনস্ট্যান্ট, সবাই জানো। তাহলে এখানে আমাদের পিভি সমানুপাতিক টি, যার পি আর বি এর গুণফল সব থেকে বেশি হবে, তার তাপমাত্রা কিন্তু সর্বোচ্চ হবে। তাহলে এইখানে দেখো, এইখানে এই যে 4 লিটার এবং এই 250 কিলো প্যাসকেল, এইটা গুণ করলে কিন্তু সর্বোচ্চ হয়। যেহেতু এটা সর্বোচ্চ হয়, তাহলে এইটারই কিন্তু তাপমাত্রা সর্বোচ্চ হবে। বাকিগুলো টেস্ট করে দেখতে পারো। এরপরে প্রশ্নটা দেখো, একটি স্প্রিং ধ্রুবক বিশিষ্ট বরহীন স্প্রিংকে সংকুচিত করে এম বরের একটি বলকে নিক্ষেপ করা হলো। বলটিকে বি বেগ অর্জনের জন্য স্প্রিংটিকে কি পরিমাণ সংকুচিত করতে হবে? তাহলে তোমরা সবাই জানো যে আমরা কিন্তু এভাবে লিখতে পারি, যে গতিশক্তি ইকুয়াল টু স্প্রিং এর বিভব শক্তি। তাহলে লিখি এখানে বিভব শক্তি, এটা কিন্তু স্প্রিং এর বিভব শক্তি। মানে এখানে তো জানো যে একটা বস্তু, মানে শক্তির রূপান্তর তো তোমরা সবাই পড়ছো, যে গতিশক্তি থেকে স্প্রিং এর বিভব শক্তিতে রূপান্তরিত হয়। তাহলে এখানে আমরা লিখতে পারি হাফ এম ভি স্কোয়ার, আর এখানে যে বিভব শক্তি হাফ কে এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে যদি হাফ হাফ কেটে দিই আমরা, এক্স ইকুয়াল টু কি থাকে? এম ভি স্কোয়ার, আর নিচে থাকে কে, এখানে হবে রুট। তাহলে এক্স এর মানটা আমরা এখানে পেয়ে গেছি। আমরা কিন্তু চাইলে এখানে এক্স ইকুয়াল টু এই যে বি স্কোয়ারটা আছে, এটা কিন্তু বের করে ফেলতে পারি। বের করলে বি হবে m/k। এটা হলো আমাদের অ্যান্সার। তাহলে এটা অ্যান্সার হবে কিন্তু এ। তো আশা করি বুঝতে পারছো, এটা কিন্তু খুবই সহজ একটা ম্যাথ ছিল। এরপর দেখো 4 নম্বর প্রশ্ন, একটি মিটার স্টিক 0.8 গতিতে একজন পর্যবেক্ষককে অতিক্রম করছে। পর্যবেক্ষকের প্রসঙ্গ কাঠামো পর্যবেক্ষককে অতিক্রম করতে স্টিকটি কত সময় লাগবে? আমাদের বের করতে হবে কি?
সময় বের করতে হবে। আমাকে দেওয়া আছে, দেখো আলোর বেগ তোমরা সবাই জানো, 3 × 10⁸ v দেওয়া আছে 0.8c। তাহলে এখানে আমাদের বের করতে হবে কি, এখানে বের করতে হবে হলো আমাদের যে স্টিকটি অতিক্রম করতে কত সময় লাগবে। তাহলে আমরা যে কাজটা করতে পারি সেটা হলো যে ফার্স্টে আমরা এলটা বের করে নিতে পারি। এল ইকুয়াল টু আমরা কি জানি, এল নট √1 - v²/c²। এখান থেকে যদি এলটা বের করি, এল নটের মান কত এখানে দেখো, 1 মিটার বলছে, তো তাহলে এটার মান হলো 1 -0.8 স্কয়ার। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি এখানে আসবে 0.6 মিটার। তো পর্যবেক্ষক অতিক্রম করতে সময় লাগবে কত, এখানে সময় লাগবে t = L/v। তোমরা তো সবাই জানো s = vt থেকে, এখান থেকে আসছে আর কি, t = s/v। তাহলে 0.6 ডিভাইডেড বাই 0.8 × 3 × 10⁸8। তাহলে এখানে কত আসবো, এটা ক্যালকুলেশন করে দেখবো 2.5 এর মতো আসতে পারে এটা। তাহলে এটা অ্যান্সার হবে এ। এরপরে প্রশ্ন দেখো যে একজন শিক্ষার্থীকে দুইটি ভিন্ন ভিন্ন রোধ R1 এবং R2 দেওয়া হলো, এগুলোকে বিভিন্নভাবে সংযোগ করে সে 3 ওহম, 4 ওহম, 12 ওহম, 16 ওহম রোধ তৈরি করতে পারে। R1 এবং R2 এর মান কত? তাহলে আমাদের দুইটা রোধ দেওয়া হয়েছে, একটা হলো R1 দেওয়া আছে 3, আর আরেকটা দেওয়া আছে R2 দেওয়া আছে, সরি এগুলোর মান দেওয়া নাই। আচ্ছা, একজন শিক্ষার্থীকে দুইটি ভিন্ন রোধ R1 R2 দেওয়া হয়েছে, এইগুলোকে বিভিন্নভাবে সংযোগ করে 3, 4, 12, 12 রোধ তৈরি করতে পারে। তাহলে R1 এবং R2 এর মান কত? তাহলে আমরা যদি এই রোধ দুইটাকে শ্রেণীতে করি, RS = কি হবে, R1 + R2। তাহলে এখানে কি হবে দেখো, যে আমাদের কি করতে পারি, এখানে আমরা যে দুইটা রোধ যদি আমরা যোগ করি, তাহলে দেখো এই যে 4 আর 12, এই দুইটাকে যদি আমরা যোগ করি 4 + 12, তাহলে দেখো 16 আসে। এই যে আমাদের এই যে 16টা আসছে। একইভাবে যদি আমরা এই দুটাকে শ্রেণীতে করি, 4 × 12, 4 + 12, তাহলে 4 × 10 = 40, 4 × 12 = 48, আর এখানে আসে 16, তাহলে এখানে কিন্তু আসে 3। তাহলে দেখো এখানে যদি আমরা R1 4 আর R2 12 নিই, তাহলে কিন্তু এই যে 3 এবং এই যে 12, 3 এবং 16 এই দুইটা মিলা যায়, এই জন্য এটার অ্যান্সার কিন্তু হবে ডি। এরপরে প্রশ্ন দেখো, বোরের মডেল অনুযায়ী হাইড্রোজেন পরমাণুতে Rn ব্যাসার্ধের ইলেকট্রনের রৈখিক ভরবেগ কোনটি হবে? এবং দেখো কোয়ান্টাম সংখ্যা এবং এইচ এর মান কিন্তু এখানে দেওয়া আছে। তাহলে আমরা তো সবাই জানি যে কৌণিক ভরবেগ L = mv, আর n = n/2π, এটা সবাই জানি। তা আমাদের এখানে বের করতে হবে, দেখো কি বলছে, যে রৈখিক ভরবেগ বের করতে বলছে, অর্থাৎ রৈখিক ভরবেগ কি p, অর্থাৎ এই যে mv, এটা কিন্তু আমাদের বের করতে বলছে। তাহলে mv = কি, m is 2π/Rn, এটা। তাহলে দেখো এটাকে আমাদের অ্যান্সারে আছে n is Rn আছে। আচ্ছা, এইটা তো তোমরা তো সবাই জানো যে h bar = h/2π, এটা।
তাহলে এইটা আমরা যদি এখানে বসাই দিই তাহলে কিন্তু এটা চলে আসে যে এন স্কয়ার বাই আর এন। এটা খুবই সহজ ছিল এটা। এরপরটা দেখো যে দুইটি বাইনারি সংখ্যা দেওয়া আছে, দুইটি বাইনারি সংখ্যার গুণফল কোনটি হবে। তো বাইনারি সংখ্যার গুণফল কি করবা, তুমি জাস্ট এইগুলোকে ডেসিমালে নিয়ে যাবে, ডেসিমালে নিয়ে যাওয়ার পরে গুণ করবা, ডেসিমালে নিয়ে যাওয়ার পরে গুণ করবা, গুণ করার পরে আবার বাইনারিতে নিয়ে আসবে। এটাই হলো তোমাদের কাজ। তাহলে এটা হবে সি সম্ভবত। নাম্বারটা সমাধান করব। তো দেখো এখানে বলা হয়েছে এল দৈর্ঘ্য ও এ প্রস্থের ক্ষেত্রফল বিশিষ্ট একটি সিলিন্ডার আকৃতির তারের উপাদানের ইয়ং গুণাঙ্ক ও পীড়ন যথাক্রমে ওয়াই ও এস হলে তারটির সঞ্চিত মোট স্থিতিস্থাপক শক্তি কত। আমাদের বের করতে বলছে স্থিতিস্থাপক শক্তি, আর ইনফরমেশন দেওয়া আছে যে ইয়ং গুণাঙ্ক দেওয়া আছে ওয়াই, আর পীড়নকে এস দ্বারা ডিনাই করছি। তো আমাদের ফার্স্টে যে জিনিসটা আমাদের জানতে হবে সেটা হলো যে আমরা তো সবাই জানি যে ইয়ং গুণাঙ্ক ইকুয়াল টু কি, ইয়ং গুণাঙ্ক ইকুয়াল টু পীড়ন বাই বিকৃতি। এখানে পীড়নকে এস দ্বারা প্রকাশ করছে, এটা হলো এস লিখি, এস। তাহলে বিকৃতি ইকুয়াল টু কি হবে, বিকৃতি ইকুয়াল টু হবে এস বাই ওয়াই। ওকে। আবার আমরা জানি যে একক আয়তনে সঞ্চিত শক্তি, একক আয়তনে সঞ্চিত শক্তি কি, হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। তাহলে এখানে হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি মানে কি এস বাই ওয়াই। তাহলে এখানে কি থাকে এস স্কোয়ার 2/y। তা আমাদের বের করতে বলছিল কি একক আয়তনে একক আয়তনে যে সঞ্চিত শক্তি। তাহলে আমরা কিন্তু এখানে বের করছি দেখো এস স্কোয়ার বাই 2y। এখন আমার মোট সঞ্চিত শক্তি কি, একক আয়তনের মোট শক্তি সঞ্চিত শক্তি ইনটু, আমি যদি এখানে আয়তন দ্বারা গুণ করি তাহলে কিন্তু আমাদের এখানে যদি আমরা আয়তন দ্বারা গুণ করি তাহলে কিন্তু আমাদের সঞ্চিত শক্তি বের হয়ে যাবে। এইটা কিন্তু একক আয়তনের সঞ্চিত শক্তি, এটাকে জাস্ট আমরা আয়তন দ্বারা গুণ করে ফেলি। তাহলে এস স্কোয়ার 2y এটা এইভাবে থাকবে। এখানে আয়তন ইকুয়াল টু কি হবে, আয়তন ইকুয়াল টু এ ইন্টু এল, এইটা। তাহলে দেখো এটার সাথে আমাদের কিন্তু সি নাম্বার অপশনটা মিলে যায়, তাহলে এটাই কিন্তু আমাদের অ্যান্সার। এরপর দেখো 9 নাম্বার প্রশ্নটা, এটা একটা কমন প্রশ্ন, প্রতি বছরে আসে। তাহলে এটা কি হবে, এটার অ্যান্সার কিন্তু 90, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos আলফা, ওই পাশে কি হবে স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab cos আলফা। তখন এইটা আর এটা শেষ হয়ে যাবে, 4ab cos আলফা ইকুয়াল টু 0, cos আলফা ইকুয়াল টু 0। তাহলে আলফার মান কিন্তু π/2 90 ডিগ্রি হয়। এরপরে দেখো যে নিচের কোন লজিক গেটটি ডান দিকে প্রদর্শিত সার্কিটের সমতুল্য। এইটা কোন লজিক গেট, মানে এটা কোনটা ডিফাইন করে, এটা কিন্তু অর গেট। এটা কেন অর গেট হয়, তোমরা সবাই জানো যে সার্কিটের দুইটা ডায়োড যদি সমান্তরালে থাকে, এখানে দেখো দুইটা ডায়োড কিন্তু সমান্তরালে আছে এবং আউটপুটের লোড রেজিস্টার এক প্রান্ত থেকে নেওয়া হয়, আউটপুটের লোড রেজিস্টার একটা প্রান্ত থেকে নেওয়া হয়, তখন এটা কিন্তু অর গেট হয়। এরপরে প্রশ্ন দেখো, একটি তাপীয় ইঞ্জিন প্রতি চক্রে ধনাত্মক কাজ করে এবং তাপ হারায় কিন্তু ইঞ্জিনটি কোনো তাপ গ্রহণ করে না, এটা কোন সূত্রকে সমর্থন করে, এটা কিন্তু প্রথম সূত্রকে সমর্থন করে, তাপগতিবিদ্যার প্রথম সূত্রকে এটা সমর্থন করে। এরপরে দেখো 12 নম্বর প্রশ্ন,
আচ্ছা, 12 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে? এম বরের একটি উপগ্রহ পৃথিবী পৃষ্ঠ থেকে এক উচ্চতায় পৃথিবীর চারপাশে ঘুরে, সেখানে পৃথিবীর ব্যাসার্ধ হলো আর। যদি পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ জি হয়, তাহলে উপগ্রহটির কক্ষপথের গতি কি? তাহলে আমাদের বের করতে বলছে কক্ষপথের গতি, মানে বেগ বের করতে হবে। আচ্ছা, তো ফার্স্টে আমরা তো এটা জানি যে ত্বরণ কি, জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার, এইটা তো আমরা সবাই জানি। তাহলে এখান থেকে লেখা যায় কি, জি এম ইকুয়াল টু জি আর স্কোয়ার, এটা। তাহলে উপগ্রহের বেগ কি, ভি ইকুয়াল টু রুট ওভার জি এম আর প্লাস এক্স, কারণ এখানে কি বলা হয়েছে যে এক্স এক্স উচ্চতায় ওঠে। তাহলে জি এম এর জায়গায় লিখতে পারি জি আর স্কোয়ার, আর নিচে কি হবে আর প্লাস এক্স, এইটা। তাহলে অ্যান্সার দেখো, অ্যান্সার এখানে কোনটা, এ নাম্বার, এটা। এখন আমরা 13 নম্বরটা সমাধান করব। দেখো এখানে বলা হয়েছে M1 M2 বরে দুইটি বস্তুর উপর একটি নির্দিষ্ট বল F প্রয়োগে এত ত্বরণ এবং এত ত্বরণ হলে M2 মাইনাস M ত্বরণের বস্তুর উপর একই বল F প্রয়োগের ফলে ত্বরণ কত? তোমরা সবাই জানো যে F ইকুয়াল টু ma, এখানে F কিন্তু ফিক্সড, তাহলে M ভেরিয়েবল আর A কিন্তু ভেরিয়েবল। তাহলে আমরা যদি M1 এর জন্য ধরি, M1 ইকুয়াল টু কি, F বাই A1, A1 কত 12, M2 ইকুয়াল টু কি, F A2, A2 কত 3.30। এখনো যদি আমরা একইভাবে যদি M2 মাইনাস M2 মাইনাস M1 এইটার জন্য যদি ত্বরণ বের করি, F A ইকুয়াল টু কি, F M2 মাইনাস M1। এখন তুমি এই F এর জায়গায় যে কোনো একটা বসাই দিলেই পারো। যেমন এখানে যদি আমি বলি F ইকুয়াল টু কি লেখা যায়, M1 ইন্টু 12, এখানে F ইকুয়াল টু কি লেখা যায়, M2 ইন্টু 3.30। তাহলে F এর সাথে দেখো এখানে অ্যান্সার কত মিলে, ডি নাম্বারটা দেখো যে F এর জায়গায় M1 ইন্টু 12 বসে দিলেই হয়ে যায়। 14 দেখো কি বলছে, একটা সমান্তরাল পাত ধারকের চার্জ করার ফলে এর পাত দুইটির মধ্যে এক্স ভোল্ট বিভব পার্থক্য তৈরি হয়। উক্ত ধারকটির পাত দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করলে বিভব পার্থক্য দ্বিগুণ করা হলো। এই অবস্থায় সঞ্চিত শক্তির অনুপাত কত হবে? তাহলে তোমরা তো সবাই জানো সঞ্চিত শক্তি বিভব পার্থক্য, আমরা সমাধান দেখব। এখানে বলা হয়েছে একটি সমান্তরাল পাত ধারকে চার্জ করার ফলে পাত দুইটির মধ্যে এক্স ভোল্ট বিভব পার্থক্য সৃষ্টি হয়। উক্ত ধারকটি পাত দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করে বিভব পার্থক্য দ্বিগুণ করা হলো। এই অবস্থায় সঞ্চিত শক্তির অনুপাত কত হবে? আমাদের সঞ্চিত শক্তির অনুপাত বের করতে বলা হয়েছে। তাহলে সঞ্চিত শক্তি মানে কি জানো, ইউ ইকুয়াল টু হাফ সি ভি স্কোয়ার, এইটা হলো আমাদের সঞ্চিত শক্তি। আর এখানে যে সি, এই সি এর সাথে একটা সম্পর্ক আছে দূরত্বের, এপসিলন নট এ বাই ডি। তাহলে এখানে দেখো বলছে যে দূরত্ব অর্ধেক করা হয়, তাহলে এটাকে যদি 2 গুণ করা হয়, কি বলছে, মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করে বিভব পার্থক্য দ্বিগুণ করা হয়। তাহলে বিভব পার্থক্য কিন্তু এখানে দ্বিগুণ করা হয়, সরি এখানে এটা কি হয়, ভি ইকুয়াল টু কি করা হয়, 2b করা হয়। আর এখানে যে দূরত্ব, এই দূরত্বটা কিন্তু অর্ধেক করা হয়। এখানে যদি আমি দূরত্ব অর্ধেক করি, তাহলে কিন্তু এই যে এইটা কিন্তু দূরত্ব অর্ধেক করলে এটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। তাহলে এই সি ইকুয়াল টু কি 2c হয়ে যাবে। তাহলে আমাদের কি থাকে এখানে, ইউ ইকুয়াল টু হাফ
2c ইন্টু 2b স্কোয়ার, তাহলে দেখবো হাফ সি ভি স্কোয়ার ইন্টু 8 থাকবে। তাহলে এটার অ্যান্সার কি হবে 1/1:8। ইয়ংয়ের দ্বিতীয় পরীক্ষায় অন্যান্য অবস্থার পরিবর্তিত রেখে উৎসগুলো কম্পাঙ্ক দ্বিগুণ করা হলে তাহলে ডোরা প্রস্থের কি পরিবর্তন হবে? ডোরা প্রস্থ মানে কি x ইকুয়াল টু ল্যামডা ডি বাই 2a। দেখো x এর সম্পর্ক কিন্তু ল্যামডা মানে সমানুপাতিক। এখন আমাদের তো ল্যামডার সাথে কম্পাঙ্কর কি সম্পর্ক এটা জানতে হবে। আমরা কি জানি কম্পাঙ্ক ল্যামডার সাথে যে কম্পাঙ্কর যে সম্পর্ক সেটা কিন্তু আমরা সি ইকুয়াল টু এফ ল্যামডা, তাহলে কিন্তু এফ সমানুপাতিক 1/ল্যামডা ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে এটা যদি দ্বিগুণ করা হয় এটা কিন্তু অর্ধেক হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।